নমস্কার, শুভ সন্ধ্যা। রাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গে রয়েছি রূপালী, আর আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। বন্ধুরা, দাঁত এবং মাড়ি এবং মুখের ভেতরের যে কোনো সমস্যায় আমরা ভুগিনি এমনটা কিন্তু একটা মানুষকেও পাওয়া যাবে না, বলতে গেলে নেই। কিছু না কিছু সমস্যায় কিন্তু আমরা ভুগেছি, এবং তার মধ্যে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি আমাদের রাই বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউবে যে আমাদের কমেন্ট সেশন রয়েছে, সেখানে অনেক প্রশ্ন জমা হয়েছে এবং আপনারা মুখের ভেতরের অনেক রকম সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন। সেই সমস্যাগুলোর সমাধান জানতে কিন্তু আমরা চলে এসেছি আজকে ডাক্তারবাবুর কাছে। আমাদের সঙ্গে রয়েছেন ডেন্টিস্ট ডক্টর অভিকাঢ্য। নমস্কার। নমস্কার। কেমন লাগছে আমাদের সেটে এসে? খুব ভালো। তো সবার প্রথমে আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই, আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মাউথ আলসার, মানে মুখের ঘা। তো সবার আগে প্রশ্ন আমার এটাই থাকবে যে মাউথ আলসার কখন হয় বা কেনই বা হয়? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো যে মাউথ আলসার বা মুখের ঘাটা কি। তো এটা মোস্ট কমন ডিজিজ। এটা প্রায় আমাদের ভারতে নিয়ার অ্যাবাউট 90% এটা দেখা যায়। ফার্স্ট মুখের ঘা হলো মোস্ট কমন, আর এটা ইয়াং পেশেন্টদের বেশি দেখা যায়। ইভেন ইন মাই কেস, ইন মাই প্র্যাকটিসিং লাইফ অ্যাজ এ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে মাউথ আলসারটা কেন হচ্ছে, আর মাউথ আলসার যেটা আছে সেটা কিভাবে হচ্ছে। আর মাউথ আলসারটা হয় রিকারেন্স, মেবি কারো ক্ষেত্রে পেশেন্ট আসে কোনো ক্ষেত্রে পেন নিয়ে, কেউ পেন মানে হয় না বলে। বাট মাউথ আলসার মোস্ট কমন হলো, মাউথ আলসার হলো লিজেন হলো ইয়েলোইশ হবে বা রেডিশ হবে। এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিই। ফার্স্ট অফ অল মাইনর অ্যান্ড মেজর। মাইনরটা হবে পেইনফুল, আর মাইনরটা রিকারেন্স হতেও পারে, নাও হতে পারে। আর এটা সাইজ খুব ছোট হয়, লেস দেন 1 সেন্টিমিটার্স। অ্যান্ড মেজরটা সাইজটা হবে more than 1 centimeters, but 10 centimeters হতে পারে। ডিপেন্ডস আপন দ্য কেসেস, ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশনস। এছাড়া কিছু কেসে আমরা দেখতে পারি ভাইরাসের ক্ষেত্রে হতে পারে, ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে হতে পারে, যেমন টিউবারকুলোসিস। এসব ক্ষেত্রে মাউথ আলসারটা দেখা যায়। ইটিওলজি, কারণটা হলো মোস্ট অফ অল কারণ এটার এপিডেমিক, মানে নির্দিষ্ট কোনো কারণ নেই। বাট কিছু ক্ষেত্রে আমরা ফ্যাক্টরস হিসাবে এটাকে ভাগ করি। যেমন ফার্স্ট অফ অল আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ক্ষেত্রেও এগুলো দেখা যায়। এছাড়া কিছু ক্ষেত্রে পেশেন্ট আসে মাউথ আলসার নিয়ে, যেমন টোব্যাকো হলো মোস্ট কমন ফ্যাক্টরস। আমরা ভারতবর্ষে, ইভেন মিডল ইস্ট এশিয়ায় টোব্যাকোকে বিভিন্ন ফর্মে নিয়ে থাকি। ইভেন সবাই জানে স্মোকিং, যে কোনো কিছুতেই সেটা হতে পারে। স্মোকিংয়েও নিতে পারি, তারপরে টোব্যাকো, তারপরে বিটেল নাট চুইং, তো এগুলোতেও হতে পারে মাউথ আলসার। তো বাট কিছু ক্ষেত্রে যেমন হরমোনাল চেঞ্জেস, বিশেষ করে এগুলো ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে, যেমন প্রেগনেন্সিতেও দেখা যায়, যেমন ডায়াবেটিকেও দেখা যায়। ডায়াবেটিক পেশেন্টেরও মুখ শুকিয়ে যায়, সেসব ক্ষেত্রেও মাউথ আলসার দেখা যায়। এছাড়া কিছু ক্ষেত্রে যেমন এইচআইভিতেও মাউথ আলসার দেখা যায়। কিছু ইয়াং স্টুডেন্ট যারা রাত্রিভর পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও দেখা যায়। এছাড়া স্ট্রেস কি কোনো রকম ভাবে কারণ হতে পারে? ইয়েস ম্যাম, স্ট্রেস হলো মোস্ট কমন। কাজের প্রেশার, কাজের চাপ, এগুলোতেও মাউথ আলসার দেখা যায়। এটা কিন্তু একটা এখন যে যুগে আমরা চলছি, যেরকম ভাবে লাইফস্টাইল আমরা লিড করছি এই মুহূর্তে, স্ট্রেসটা মানে 8 থেকে 80 সবারই রয়েছে। হ্যাঁ, এই প্যান্ডামিক সিচুয়েশনে তো স্ট্রেস মোস্ট কমন ফ্যাক্টরস। তো সেটা কিন্তু একটা মাউথ আলসারের একটা বিশেষ কারণ। এবং ভিটামিন সি এর অভাবে কি কোনো রকম ভাবে? হ্যাঁ, ভিটামিন সি, ভিটামিন B12 ও দেখা যায়। আচ্ছা, অনেক সময় কিন্তু আমরা শুনি যে ভিটামিন সি এর অভাব হয়েছে জন্যই মুখের এই রকমের ধরনের ঘা হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে কি শুধুমাত্র ওটাই কারণ হতে পারে? মানে ভিটামিন সি ট্যাবলেটগুলো নিলে কি আমরা ভালো থাকতে পারি? সে ঠিক আছে, বাট কিছু ক্ষেত্রে যেমন ওরাল হাইজিন, যেটা আমার কাছে যেগুলো মেন কেসেস আছে, ইভেন আমার কাছে না, সব ডেন্টিস্টের কাছেও ওরাল হাইজিনস
মানে কারো ভাঙা দাঁত আছে যেটাকে ট্রিটমেন্ট করাচ্ছে না, শার্প এজেস টুথ আছে, বয়স্ক হয়ে গেছে বা মানে ন্যাকিন মানে মানে অবহেলা করছে, কোনো দাঁতের মাধ্যমে ঘা হচ্ছে সেগুলোকে আমরা অবহেলা করছি, তার জন্য টাঙের মধ্যে দেখা যায়, জিভের পাশে, কিছু কিছু ক্ষেত্রে গালের পাশেও দেখা যায়, সফট প্যালেটেও দেখা যায়, জিঞ্জাভাতেও দেখা যায়। তারপরে কেউ রেস্টোরেশন মানে অ্যামালগাম যেটাকে সিল করে, যেটা সিল করা হয়েছে সিলটার উপরে আর ধ্যান দেয়নি, পরে ওটা সিলটা খুলে গেছে, সেসব ক্ষেত্রেও হয়। তারপরে নতুন দাঁত বানিয়েছে মানে আরপিটি, যে রিমুভাল পার্শিয়াল যেটাকে বলা হয় আমরা, সেই রিমুভাল পার্শিয়ালে শার্প এজেস আছে মানে চোখা চোখা অংশ আছে, সেটাতেও হয়, সেটাতেও হতে পারে। আসলে দীর্ঘদিন একটা জায়গায় লাগতে লাগতে কেটে ছিঁড়ে গিয়ে সেই জায়গাটা একটা আলসারের সৃষ্টি হয়। হ্যাঁ, বাট এখানেও টাইমিং ফ্যাক্টরস আছে। আচ্ছা, 1 উইক ওকে, 2 উইক ওকে, নট মোর দেন 3 উইকস। আই মিন 21 দিনের বেশি হলে ওটা চিন্তনীয় বিষয়। 21 দিনের বেশি হলে ডক্টরের কাছে যান, রায়গঞ্জে অনেক ভালো ভালো ডেন্টিস্ট আছে, যান, আমি রায়গঞ্জে না সব জায়গায় বলছি, গিয়ে একবার দেখান। 21 দিনের বেশি এটা হবে না। মানে সেটা কিন্তু ভীষণ ভাবনার বিষয়, মানে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে আপনার সারছে না, ব্যাপারটা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং তখন কিন্তু এটার চিন্তার ভাঁজ ফেলার মতো কথা, তাই না? তখন আমাদের যেতেই হচ্ছে কোনো ক্লিনিকে। তাই বলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বলি যে এখন সবাই বাড়িতে বসে ভাবছেন আচ্ছা আমার 21 দিন হয়ে গেছে আমার ক্যান্সার, না, এটা নিয়ে ফোবিয়া করবেন না, জাস্ট চেক আপ করান, মেবি নাও হতে পারে, 10% হয়, তো আপনি লাকি, তো আপনি নাও হতে পারে। আলসার কখন ক্যান্সারে পরিণত হয়? এটা ম্যাম ডিপেন্ড করে 21 ডেজের পরে, যেটা অনেক দিন ধরে আছে, পেইনফুল আছে, বার্নিং সেন্সেশন আছে, তারপরে অনেক দিন ধরে টোব্যাকো নিচ্ছে, খৈনিটা হলো মোস্ট কমন। আপনি আমাদের ইন্ডিয়ায় 10 জনের মধ্যে কমসে কম 2 থেকে 3 মানে গুটখাও তো এই টাইপের, মানে এমন এগুলো থাকে, টোব্যাকো, দিস ইজ আ ফর্ম অফ টোব্যাকো। তারপরে অনেকে গুল নেয়, গুল, তারপরে পানের জর্দা অনেকে খায়, সেটা তো হয়। এটার মধ্যে অনেক কার্সিনোমিক এজেন্ট দেখা যায় এই টোব্যাকোর মধ্যে, টোব্যাকোর বিভিন্ন ফর্মে আসে। তারপরে অনেকে বিড়ি খায়, বিড়ি উল্টে খায়, দিস ইজ স্মোকার্স প্যালেট তৈরি হয়, সেটাতেও হয়, বার্নিং হয়ে যায়, এটাতেও হয়। তো আমরা সবার প্রথমেই যেটা জানতে চাইবো যে আমরা আসবো ক্যান্সারের দিকে, আসবো আস্তে আস্তে, আসতেই হবে আমাদের, কিন্তু তার আগে জানবো এই যে আলসার, এটা আমরা রোধ করতে পারি কি প্রথম থেকে, মানে কেমন ধরনের আমরা প্রোটেকশন নিব যে আলসার আমরা এড়াতে পারবো? এটা ফার্স্ট অফ অল আমি সব পেশেন্টদের বলে থাকি বা সবাই বলে থাকে যে মুখের ওরাল হাইজিন একদম ক্লিন রাখতে, পরিষ্কার রাখতে, রেগুলারলি 2 টাইমস ব্রাশ করতে হবে। ব্রাশ করতে বলে এই না যে যুদ্ধ করা, 90% পেশেন্ট জানে না যে ব্রাশ করা কেমন। ব্রাশ করুন, ইউটিউবে আছে বিভিন্ন ধরনের ব্রাশ করা দেখুন, ব্রাশ করা অবস্থায় সফট ব্রাশ ইউজ করুন, ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করুন, ঠিক আছে? কিছু কিছু গ্রামের ক্ষেত্রে দাতুন ইউজ করে, দাতুন মানে ওই নিমের ডালকে কেটে দিয়ে সেগুলো, ওটাতে আলসার হবেই, ঠিক আছে? তারপরে আপনারা কিছু কিছু যেমন হট ফুডস, যেমন এই খুব ট্রেন্ড চলেছে পিৎজার, প্রথম পিৎজা নিয়ে বাইট দিতে গিয়ে প্যালেটের মধ্যে হবে, ওটা তো আলসারের কারণ আছেই। তারপরে হট চকলেটস, তারপরে কিছু কিছু ফুডস যেমন সাওয়ার, তারপরে স্ট্রবেরিজ, তারপরে পাইনাপেল, এগুলোতেও হতে পারে। আর আপনারা ভিটামিন B12 ট্যাবলেট নিন, ভিটামিন C ট্যাবলেট নিন, এটাতেও প্রতিরোধ হতে পারে। তো এই আলসার যখন হয়ে যাবে তখন তার ট্রিটমেন্ট কেমন করে হয়, মানে কতদিন সময় লাগতে পারে সেটা সারতে, শুধুমাত্র আলসার? এটা ট্রিটমেন্ট ডিপেন্ড করে কোন টাইপের আলসার, মাইনর আর মেজর অর ব্যাকটেরিয়াল অর ভাইরাল। তো মাইনর যেগুলো নর্মাল আমরা ইউজ করি মাইনরের ক্ষেত্রে, তো আমরা অয়েন্টমেন্ট ইউজ করে থাকি। দিস অয়েন্টমেন্ট ইজ নোন অ্যাজ প্রি অ্যানাস্থেটিক অয়েন্টমেন্ট। তো এই প্রি অ্যানাস্থেটিক অ্যানালজেসিক অয়েন্টমেন্টটা কি করে, যে জায়গাটায় আলসারটা হয়েছে ওই জায়গাটার মধ্যে লাগিয়ে দিতে হয়, তারপরে ওটা আস্তে আস্তে হিলিং করে। বাট এটা একটা প্রবলেম আছে, লোকে অনেকে জানে না, বাট এটা যখন ইউজ করতে হয় রাত্রেবেলা শোয়ার সময় ইউজ করতে হয় না। এতে কি হয়, আমাদের ট্র্যাকিয়া থাকে, শ্বাসনালী, আর ওটার মধ্যে অ্যানাস্থেটিক এজেন্ট আছে, এর ফলে শ্বাসনালীটা অবশ্যই চোখ হতে পারে। তো আপনারা খাওয়ার পরে ইউজ করুন, মানে দুপুরে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে, তারপরে মুখ ধুয়ে নিন। যেগুলো মেজর আছে সেগুলো আমরা অয়েন্টমেন্ট ইউজ করি, এটা একটা ব্যারিয়ার সৃষ্টি করে দেয় বিটুইন দ্যাট আলসার অ্যান্ড দ্য ওরাল এনভায়রনমেন্ট, তাতে ওটা হিলিং হয়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিটামিন B12 এগুলো এগুলোকেও ইউজ করি। তারপরে কিছু কিছু ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড যেমন অয়েন্টমেন্টও ইউজ করা হয়, এগুলোতেও হয়। তো কখনো কখনো দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রেও হয়তো কখনো কখনো হয় যে মাড়িতে একটা বিশেষ সময়ে কোনো রকমভাবে এক ফোড়া টাইপের দেখা যাচ্ছে,
এবং সেটা কিছুদিন থাকছে, আবার নিজেই চলে যাচ্ছে, অথচ 1-2 মাস পরে আবার ব্যাক করছে। এটা কি ধরনের সমস্যা? এটা আপনাকে আলসার নাও বলতে পারেন। বাচ্চাদের যদি ছোট বাচ্চা হয় এটা ইরাপশন সিস্টো হতে পারে, যে নিচে কোনো দাঁত আছে তার জন্য হতে পারে, বাট এটা আলসার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, জিঙ্ক। মানে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি এটা? ওটাকে একবার এক্সরে করিয়ে দেখতে হবে যে কিভাবে হচ্ছে বা কেন আছে বা বারবার কেন হচ্ছে। বাট আলসার হলে রেডিশ হবে, রেডিশ হয়ে ওই জায়গাটার মধ্যে বার্নিং সেন্সেশন হতেও পারে, নাও হতে পারে। বাট কিছু কিছু ভাইটামিনস ডেফিসিয়েন্সি আর আয়রন ডেফিসিয়েন্সি তো এটা মোস্ট কমন ফ্যাক্টরস, এখানেও হতে পারে, এটাতেও হতে পারে। তো যখন আমরা বাড়িতে থাকবো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই কারণে বলছি, লকডাউনে সবাই এবং প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সব বাচ্চাই এখন অনলাইনে ক্লাস করছে এবং বাড়িতেই রয়েছে। তো দাঁত নিয়ে বাচ্চাদের মনে হয় সবচেয়ে বেশি সমস্যা, এবং একটু মাঝবয়স্ক বা যারা রয়েছেন যাদের দাঁত নড়ে গেছে এরকম লোকদেরও বেশি সমস্যা। তো আমাদের দর্শক বন্ধুদের মধ্যে তো এরকম অনেক লোকই রয়েছেন যারা এই মুহূর্তে, আমাদের বন্ধুরা অনুষ্ঠান দেখছেন, কেউ হয়তো মা, কেউ হয়তো বাবা, কেউ বা হয়তো নিজের বাবা মার জন্য ভাবছেন। তো এইরকম সমস্যা, কিছু সমস্যা আমি একটু পড়ে শোনাতে চাই আমাদের। হ্যাঁ, ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে তার মধ্যে এসছে। তো একজন প্রশ্ন করেছেন যে মাউথ আলসার নিয়মিত হয় আর ঝাল খাবার ক্ষেত্রে আমার জ্বালা করে, তো আমি কি করব? আদৌ কি ওটা মাউথ আলসার? এটা আমি কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, বাট এটাকে এলাবোরেট করতে চাই আমি পেশেন্ট, এটাকে দুভাবে আমি এলাবোরেট করতে চাই। অ্যাট ফার্স্ট, এটা যখনই কোনো আলসার হবে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে যে কী টাইপের আলসার। আমি এই পেশেন্টের ব্যাপারে মানে বলছি না পার্টিকুলারলি। যদি পেশেন্ট গুটকা নেয়, যদি পেশেন্ট পান নেয়, তাহলে মেবি দেয়ার ইজ এ চান্সেস অফ OSMF। হোয়াট ইজ OSMF? ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। ইটস এ প্রি ক্যান্সারাস কন্ডিশন। এটা আস্তে আস্তে মুখটা ছোট হয়ে যাবে আর খেতে পারবেন, আর বার্নিং সেন্সেশন হবে। এটা গেল একটা। তো আপনারা বাড়িতে কি করবেন, এই বুড়ো আঙ্গুল বা আমাদের হাতের এই 4টা আঙ্গুলকে একসাথে নেবেন, নিয়ে মাউথ ওপেনিং দেখবেন। যখন দেখবেন যে আপনার মাউথ ওপেনিং ঠিক আছে, যে আরামসে যাচ্ছে, দেন আপনার OSMF হয়নি, তাহলে আপনার মানে কিভাবে নেবে বলতে পারেন? এই 4 আঙ্গুল না, 4 আঙ্গুল আমি এখন দেখাতে পারছি, আমি দেখিয়ে দিচ্ছি। 4 আঙ্গুল মুখ খুলে নিতে হবে। যদি ঢুকে যায় দেন ওকে, কোনো মাসেল স্টিফনেস নেই। যখন মাসেল স্টিফনেস হয়ে যাবে, এই গুটকা ইউজ করার পরে মাসেলগুলো ঠিক হয়ে যায়, তার জন্য মুখটা খোলে না, ফাইবার তৈরি হয়। তো এটা যদি হয়নি তাহলে আপনার ওটা কোনো মানে OSMF না। আর আলসারের ক্ষেত্রে যখন হচ্ছে আপনার মাঝে মধ্যে, তাহলে আপনি একটা প্রি অ্যানাস্থেটিক অ্যানালজেসিক অয়েন্টমেন্ট ইউজ করুন, বিভিন্ন জায়গায় পাবেন, ব্র্যান্ড নেমে আছে। বাট আমি একটাই কথা বলি, নট মোর দেন 21 ডেজ। 21 ডেজের যদি হয় তাহলে আপনি একবার দেখান, একবার ডেন্টাল চেক আপ করান। তাহলে কি আমরা নর্মাল মানুষদের ক্ষেত্রেও, যারা আর কি কোনো রকম টোব্যাকো চুইং করছেন না, নর্মাল মানুষের ক্ষেত্রেও কি এই রকম ভাবে এই ব্যায়ামটা করে দেখতে পারি যে আমাদের কোনো অসুবিধা আছে? শিওর, কারণ আপনারা দেখতে পারেন। হ্যাঁ, কেন না, আমরা তো সেরকম ভাবে কিছু নিচ্ছি না, কিন্তু তারপরেও কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায় যে কখনো হয়তো দাঁত দিয়ে কখনো গাল কেটে যায় বা মাড়ির মধ্যে কোনো সমস্যা হয়, তখন কিন্তু আমাদেরও ভীষণ ভয় লাগে। আমি একটা এখানে পার্টিকুলারলি একটা টার্মিনোলজি ইউজ করতে চাই, যে ম্যাম বললো মনের মধ্যে থেকে যায়। দিস ইজ দ্য মোস্ট কমন ফ্যাক্টরস, দিস ইজ নোন অ্যাজ কার্সিনোমা ফোবিয়া। কোনো পেশেন্টের কার্সিনোমা মিনস ক্যান্সার হয়নি, বাট গালের মধ্যে কোনো ঘা বা ছোট কিছু দাঁত দিয়ে হচ্ছে, পেশেন্ট বারবার আসে, আমার ক্যান্সার হয়ে যায়নি তো, আমার ক্যান্সার হয়ে যায়নি তো। না, আপনার ক্যান্সার হয়নি, আপনি আসুন, যদি মনে হয় ক্যান্সার হয়েছে তাহলে আপনি বায়োপসি করান। আর এটাও ভুল কথা যে বায়োপসি করলে টিস্যু রেট গ্রোথ বেশি হবে, সেটা ফালতু কথা। কিন্তু এই মন থেকে এই যে কোয়েশ্চেন্সগুলো যে আমার ক্যান্সার হচ্ছে এগুলোকে দূর করুন, ডেন্টিস্টের কাছে গিয়ে চেক করুন। এটা খুব কমন ফ্যাক্টরস, দিস ইজ কার্সিনোমা ফোবিয়া, এটা থেকে দূরে থাকুন। আর এটাই আমি বলছিলাম যে এই যে দিদি ম্যাম বলছে যে আমার মনে হচ্ছে ক্যান্সার, আপনার যে ক্যান্সার হবে সেটা কোনো মানে নেই, বাট ক্যান্সার থেকে দূরে থাকুন, এটাই বলতে চাই। ক্যান্সারের কথা যখন উঠে এলো, একটা কথাই বলতে চাইবো যে আলসার অবশ্যই আপনার কাছে জানলাম যে 21 দিন বাদে ক্লিনিকে যেতে হবে এবং আপনার বা যে কোনো ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে, কিন্তু তারপরে যখন ব্যাপারটা ক্যান্সারের দিকে এগোচ্ছে, মানে ডাক্তারবাবুরা সন্দেহ করছেন যে হ্যাঁ ক্যান্সার হলেও হতে পারে,
এবং তারপরে যে ট্রিটমেন্টগুলো শুরু হয় সেটা মানে কেমন পর্যায়ে যায়, কি কি স্টেজে যায়, কেমন ভাবে সেটা শিওর, গুড কোয়েশ্চেন। এটা আমারই অ্যাজ এ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, এটা আমারই টপিক। আপনি যদি আমাকে 10 মিনিট টাইম দেন আমি এটা পুরো খুলে বলতে পারি। আমাদের এশিয়ায় সবচেয়ে মোস্ট কমন ফ্যাক্টর যেটা মানে সবার হয়ে থাকে, এটা মানে নিয়ার অ্যাবাউট 100 জনের মধ্যে 50% 40%-এর হয়ে থাকে, বাট যেটা ইউকেতে 4 to 5% হয়ে থাকে, দিস ইজ ওরাল ক্যান্সার। হোয়াট ইজ ওরাল ক্যান্সার? অনেক দিন ধরে কেউ গুটখা খাচ্ছে বা অনেক দিন ধরে কোনো বদভ্যাস আছে, ডিউ টু অ্যালকোহলিজমে হতে পারে। তো ফার্স্ট অফ অল ওরাল ক্যান্সারে আমরা 21 ডেজের পর পেশেন্টগুলোকে ডাকে আমরা বায়োপসি করি। যদি বায়োপসিতে আমরা পজিটিভ পাই যে যে কার্সিনোমা আছে, ভেরিকোয়াস কার্সিনোমা, বিভিন্ন ধরনের কার্সিনোমা হয়, তো ওই টাইমে আমরা পেশেন্টটাকে স্টেজেস দেখি। বলি না আমরা স্টেজেস, এই স্টেজ, কিন্তু স্টেজেসটা কী? স্টেজেসটা হলো টিএনএম ক্লাসিফিকেশন, টিউমার সাইজ, তারপরে লিম্ফ নোড কতটা আছে, মেটাস্ট্যাসিস মানে কতটা অবধি গেছে, মানে একটা নর্মাল ভাবুন টিউমার আছে একটা, টিউমারটা কত বড় হয়েছে, কত দূর গেছে, কাকে কাকে ইনভলভ করেছে, এটাতে স্টেজেস হয়। যখন বেশি হয়ে যাবে তখন লাস্ট স্টেজ বলবো, আর যখন কম হয়ে যাবে তখন একটা স্টেজ বলবো। এটা টিএনএম ক্লাসিফিকেশন। আর ক্যান্সার জিনিসটা কি? আমরা বুঝি যে ক্যান্সার এই টিস্যু বা ক্যান্সার এই ভাইরাস, না। ক্যান্সার হলো অ্যাবনর্মাল গ্রোথ। যেমন আমাদের স্কিন আছে, স্কিনের মধ্যে বিভিন্ন লেয়ার আছে, তারপরে বোন আছে, তো এটা লেয়ার বাই লেয়ার। বাট ক্যান্সারে কিছু মানবে না এগুলো, দে গ্রোথ লাইক হেল, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে কোনো দিকে বাড়বে, মানে যেদিক দিয়ে খুঁজে সেদিক দিয়ে বাড়বে, এটাকে বলা হয় ক্যান্সার, মানে অ্যাবনর্মাল গ্রোথ। আমি লেমেন টার্মে বলছি। তো এটা ক্যান্সার গেল। এরপরে আমরা স্টেজের পরে আমরা দেখবো যে কোন স্টেজে আছে। এরপরে পেশেন্টকে আমরা মোস্ট অফ অল কেসেসে আমরা মানে চয়েসেবল হলো আমরা ওটি করি। তো ওটিতে আমরা দেখবো যে যেসব জায়গাটায় ক্যান্সার নিয়েছে, মনে করুন ম্যান্ডিবল মানে নিচের যতে নিয়েছে, তার পাশেও ও কিছু কিছু জায়গায় ইনভলভ করে, তো আমরা ওটাকেও সাথে নেব, সাথে কিছু হেলদি টিস্যুজও নিয়ে নেব, তারপরে আমরা ওটাকে ওটি করে বার করব। বাট এইসব ক্ষেত্রে কিছু রিকারেন্স থাকে, তখন আমরা এটাকে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে থাকি। বাট ক্যান্সার টোটালি কিউরেবল। বাট যদি আপনার নিয়ার অ্যাবাউট 70% বা মানে 70 এজেস বা 80 এজেস বা 60 এজেস হয়ে যায়, তখন এটা জিএতে করা মুশকিল, তখন পেইন কিলার বা কেমোথেরাপি দিয়ে আমরা এটা চলাই বা রেডিওথেরাপি দিয়ে। খুব মানে কথাগুলো কিন্তু ভীষণ ভয়ানক ছিল। মানে যখনই আমরা ভাবি এই সব কথাগুলো যে এরকম ক্ষতিগ্রস্ত হতেও পারে আমাদের মুখ, এবং মুখের ভেতরের কথা শুনলে সত্যি গাটা শিউরে ওঠে। এরকম আরও কথা শুনবো, জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডিয়ার ডক্টর। তো আমাদের যেটা বলছিলাম, আমাদের রাই বাংলার যে ফেসবুক পেজ আছে সেটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। এছাড়াও কিন্তু আমাদের এই রাই বাংলা চ্যানেলটিকে যেটা ইউটিউবে যাচ্ছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার কোনো রকম মতামত থাকে এই আমাদের ডিয়ার ডক্টর নিয়ে, সেটাও জানাতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমাদের কোনো রকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে। তো এইরকমই আমাদের ইউটিউব থেকে একটা প্রশ্ন আমরা পেয়েছি। কালিয়াগঞ্জের একজন বলেছেন যে অনেকেই মাউথ আলসার হলে ভিটামিন ট্যাবলেট খেতে বলেন, সেটা কি খাওয়াটা ঠিক হবে আমার? মানে ওনার নিশ্চয়ই মাউথ আলসার থেকেই হয় আর কি। সত্যি কথা বলতে এটা মোস্ট কমন, মানে সবাই ইউজ করে ভিটামিন B12। তারপরে এই প্যান্ডামিক সিচুয়েশন কোভিডের পর থেকে তো কিছু কিছু ব্র্যান্ড যেমন আছে সবাই ইউজ করে থাকে ভিটামিন B12। ঠিক আছে, ভিটামিন B12 নিন, বাট দেখছেন যখন যে 7 দিন বা 10 দিনের বেশি বা 21 দিনের বেশি থেকে যাচ্ছে, তখন আপনি চেক আপ করান। আর ভিটামিন B12 শরীরের পক্ষেও ভালো, ভিটামিন সিও নিতে পারেন, জিঙ্কও নিতে পারেন। তাহলে নিশ্চয়ই মৌমিতা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরও একজন রয়েছেন, উনি বলছেন মাউথ আলসারের জন্য বাজারে একটি মিষ্টি স্বাদের লাল ক্রিম মেলে, সেটা লাগানো কি ঠিক হবে? এটা ঠিক আমি জানি না, মিষ্টি স্বাদের লাল ক্রিম কি পাওয়া যায় বাজারে? মিষ্টি স্বাদের লাল ক্রিম, আচ্ছা আমি এটাকে আচ্ছা ঠিক আছে, আমরা কোনো ওষুধের নাম বলবো না, আমি ধরে নিলাম, আপনি মনে মনে ধরে নিন যে ওই আমি এটাকে ব্লাইন্ডলি অ্যানসার দিই, তাহলে উনিও খুশি থাকবেন, আমরাও খুশি থাকবো। একদম, হ্যাঁ। ফার্স্ট অফ অল উইদাউট কম্পোজিশন, মানে কি দিয়ে তৈরি আমরা বুঝতে পারবো না। আর এইসব কেসে যেগুলো ওষুধ হয় টেস্টলেসও হয়,
তো একবার ওটা না বলাই ভালো। তো আমি এখনো জানি না, বাট আপনারা যদি মাউথ আলসার হয় অনেক অ্যানাস্থেটিক আছে, অনেক অ্যানাস্থেটিক এজেন্ট আছে, সেটা ইউজ করতে পারুন, বাট এরকম কম্পোজিশন না দেখে বলা যাবে না। একদমই তাই। আচ্ছা, আরও একজনের প্রশ্ন হচ্ছে, ঠোঁটের ভেতরের দিকে ফোসকা হচ্ছে, সেটা কি মাউথ আলসার? কি বলবেন? এটা তো আমি বলতে পারি। এখানে আরও একটা কথা আমার নিজে থেকে যোগ করতে ইচ্ছে করছে, শুধু ঠোঁটের ভেতরে নয়, মাড়িতেও মাঝে মধ্যে দাঁতের ওপরের দিকে কিন্তু কখনো কখনো এই রকম ফোসকাগুলো দেখা যায়, এবং সেটা 3-4 দিন থাকে, আবার ফেটে গলে আবার সব নর্মাল হয়ে যায়, এরকম কিন্তু আমি কিছু কিছু দেখেছি। সেটা কি এটা মাঝে মধ্যেই হয়? এটা দু ধরনের মানে অ্যান্সার হবে, আর দু ধরনের ভাবে আমরা এটাকে অ্যান্সার দেবো। ফার্স্ট অফ অল, যেটা উনি ফোসকা বলছেন সেটা মাউথ আলসার হতে পারে, মেবি কোনো গরম ফুড খাওয়ার ফলে, যেটা আমি বললাম যে হট পিৎজা, হট চকলেট বা পটেটো, যেগুলো হিট অ্যাবজর্ব করে। আলু হলো সবচেয়ে বেশি পটেটো, যেটা হিট অ্যাবজর্ব করে, সঙ্গে সঙ্গে আলু খেলে দেখবেন মুখে ফোসকা পড়ে যায়, সেটাতেও হতে পারে। বা ডিউ টু হার্ড ব্রাশিংয়ে হতে পারে, অনেকে হার্ড ব্রাশ ইউজ করে, সেটাতেও হতে পারে। আর আপনি যেটা বললেন ম্যাম যে দাঁতের গোড়ায়, তো এটা একবার এক্স রে করে নেওয়া দেখা উচিত। বারে বারে হচ্ছে কেন? হ্যাঁ, আমি যেটা বলবো সেটা আপনার কোনো পেরিয়াপেকাল লিজেন থাকতে পারে। হোয়াট ইজ পেরিয়াপেকাল লিজেন? যে দাঁতের গোড়ায় কোনো কেরিয়াস টুথ আছে, তো কেরিয়াস টুথ দাঁতটা মরে গেছে, তার জন্য ওখানে একটা লিজেন তৈরি হচ্ছে, যেটা আমরা ফোসকা বা জল বলে থাকি। সেটা লিজেন তৈরি হয়ে মানে বেরিয়ে যাচ্ছে, কারণ এটা শরীর ওটাকে মানে বার করতে চাচ্ছে, তার জন্য বেরিয়ে যাচ্ছে, আবার হচ্ছে, আবারও পাস অ্যাকুমুলেশন হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। তো ওই দাঁতটাকে ট্রিটমেন্ট যদি ওটা হয়, ওই দাঁতটাকে আরসিটি ট্রিটমেন্ট করে নেয়, ভালো হয়। আর যদি সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়? বাচ্চাদের ক্ষেত্রে আমি বললাম ইরাপশন সিস্ট হতে পারে, যে ভিতরে দুধের দাঁত আছে, বাইরে দুধের দাঁত আছে, ভিতর থেকে কোনো দাঁত বেরোচ্ছে, ওকে পুশ করছে, তার জন্য চেষ্টা করছে, এরকম তার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু এটাও দেখা যায় যে দুধের দাঁত পরেই নি, অথচ পরের দাঁতগুলো ভাতের দাঁত বের হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ম্যাল অক্লুশন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে, মানে সব জায়গায়, তো আমি বাইরেও ছিলাম, বাট ছোট বাচ্চাদের বাবা মারা ডেন্টিস্টদের কাছে আসতে ভয় পায়, ইভেন বড়রাও ভয় পায়। তো ভাবে যে বাচ্চাদের দাঁত আছে, নিজেই নড়ে পড়ে যাবে, বাট এটা হবে না। সামনের দাঁত পড়ে যেতে পারে, বাট পিছনের দাঁত, যেমন সি আর ডি আমরা যেটাকে বলি মোলাসগুলো, সেগুলো না পড়লে সাইড দিক দিয়ে বেরিয়ে যায়। তো এটাকে আমরা ম্যালঅক্লুশন বলি, মানে একটা দাঁত, মানে দাঁতের যেটা মাড়ি আছে সেটা সুন্দরভাবে না হয়ে একে বেঁকে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোচ্ছে, তখন ওগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে আপনার অর্থোডন্টিক ট্রিটমেন্ট, যেগুলো ক্লিপ লাগায়, সেটা মানে দরকার হয়। তো আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের কথা বলছিলাম, তো এই সিচুয়েশনে বাচ্চারাও বাড়িতে, আমরা বড়রাও মোটামুটি বাড়িতে, তো আমরা কেমনভাবে নিজেদের যত্ন নিতে পারি, মুখের ভেতরের এবং দাঁতের কেমনভাবে যত্ন নিতে পারি একদম শুরু থেকে, মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করণীয়, আমাদের উচিত কি করা? সকাল থেকে রাত পর্যন্ত তো মাঝে বলতে পারবো না, বাট আমি এটা বলতে পারি, সকালে যখন ঘুম থেকে উঠবেন, উঠে ব্রাশ করবেন, ব্রাশ প্রপারলি ওয়েতে ব্রাশ করবেন 2 বার করে, মানে সকালে বলছি 1 বার করে, আর ফ্লোরাইড কন্টেন্ট টুথপেস্ট ইউজ করবেন, সফট ব্রাশ ইউজ করবেন, দাঁতটাকে যেমন এটাকে মাড়িটাকে উপর নিচ দিয়ে ভেতরে সব জায়গাগুলোয় করবেন, যেসব জায়গায় ব্রাশ পৌঁছায় না সেসব জায়গায়ও করবেন। তারপরে খাওয়ার পরে একটু গরম জলে লবণ দিয়ে কুলি করবেন, পারলে ক্লোরহেক্সিডিন বা কোনো মাউথওয়াশ দিয়ে কুলি করবেন, যেন কোনো ব্যাকটেরিয়াল। মাউথওয়াশটা ভীষণভাবে ব্যবহার করা ম্যাম, এটা স্টেটসে, মানে ইউএসএতে ওরা লিস্টেড, আমি নাম ব্র্যান্ড নেম বলে দিচ্ছি, ওরা ইউজ করে অ্যাজ এ নর্মাল মেডিসিন, ওরা নর্মালি ইউজ করে এটা, ওরা গার্গেল মানে ইউজ করে। তো আমাদের এখানে ইউজ হয় না, আমি ইউজ করতে বলছি জাস্ট যেন কোনো ব্যাকটেরিয়া মানে ফর্ম না হয়, ব্যাকটেরিয়া ফর্ম হলেই আবার আপনার এই সেম ওরাল আলসার হবে। তারপরে রাত্রেবেলা শোয়ার সময় আরেকবার ব্রাশ করুন ভালোভাবে, আর যদি ব্রাশিং টেকনিক নিয়ে প্রবলেম হয় ডেন্টিস্টের কাছে গিয়ে দেখুন। আর যেসব দাঁতে পোকা লেগেছে ট্রিটমেন্ট করান, আর যেসব দাঁতে ব্যথা হয়ে গেছে সেগুলোকে আরসিটি করান, আর স্কেলিং করান যেসব দাঁতে পাথর যেগুলো জমে গেছে, এভাবেই ওরাল হাইজিন মেনটেন হবে। বাট আপনাকে মানে ডেন্টিস্টের কাছে ভিজিট করতে হবে। সেটা কতদিন পর জরুরি? আমি বলবো 6 মাস পরে বা 1 বছর পরে একবার ডেন্টাল ভিজিট সবার ক্ষেত্রেই করা খুব জরুরি। আচ্ছা, তার সাথে সাথে আরও একটা কথা বলবো যে আমাদের খাওয়া দাওয়ার উপরে মানে কতটা কন্ট্রোল থাকা উচিত, কি কি খাওয়ার অ্যাভয়েড করা উচিত দাঁতের জন্য, আর কি কি খাওয়ার আমাদের খাওয়া উচিত? সে তো বললে সবকিছু খাবারই বাদ হয়ে যায়, বাট খান সবাই।
সবাই সবকিছু খান, ইভেন একদম বর্জনীয় খাবার সেটা দাঁতের ক্ষেত্রে ক্ষতিকর খুবই, সেটা কি? যেমন ছোট ছোট বাচ্চাদের দেখি, ইভেন আমার ছেলেকেও দেখি 3 বছর বয়স, রাত্রেবেলা চকলেট বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ছে। বাট তারপরে এই বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ার মধ্যেই মেন। আচ্ছা, চকলেট বাচ্চাদের আমরা খেতে বলি কখনো কখনো, কারণ হাই এনার্জি বা যে কোনো কারণে চকলেট ভালোবাসে বাচ্চারা, আমরাও কখনো প্রাইজ হিসাবেও কিন্তু আমরা চকলেট দিয়ে থাকি। তো অজান্তে কি খুব ক্ষতি করে ফেলছি দাঁতের? বা কিছু চকলেট খাওয়ার পরে ব্রাশ করাতে হবে। আচ্ছা, আর ওখান থেকেই মেন ব্যাকটেরিয়া ইনফর্ম হয়, আর ওখানেই মেন বাচ্চাদের দাঁতগুলো খারাপ হয়। এছাড়াও যেগুলো চিনি বা মিষ্টি জাতীয় যেগুলো খাবার, মিষ্টি, সেগুলো থেকে দাঁত কি খুব একটা হয়? মিষ্টি থেকেও দাঁত ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, মিষ্টি থেকেও দাঁত ক্ষতিগ্রস্ত হয়। তাহলে খাবারের মধ্যে কি বাদ যাচ্ছে, মানে মিষ্টি জাতীয় জিনিসই বাদ চলে যাচ্ছে? আমি কিচ্ছু আমি যাওয়ার আগে আমি এটাই বলতে চাই, আমি কিচ্ছু বাদ দিতে বলবো না। 2 বার করে ব্রাশ করবেন, প্রপারলি ব্রাশ করবেন, ব্রাশ করে ঘুমোবেন, আর কিচ্ছু না। ব্রাশটা করবেন, তাই বলে এই না যে মানে প্রপার ওয়েতে ব্রাশ করবেন, আর ভালো টুথপেস্ট ইউজ করবেন, আর যদি ছোটখাটো সমস্যা রাখে ডেন্টিস্টের কাছে গিয়ে দেখাবেন। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে খুব সবাই মোটামুটি বেশিরভাগ লোককেই দেখি চুইংগাম অনেকক্ষণ ধরে চিবিয়ে যাচ্ছেন, মানে সেটা দাঁতের জন্য এবং মুখের জন্য কতটা উপকারী বা কোনো কিছুই আমি ঠিক না, কোনো কিছুই বেশি খাওয়া ভালো না। চুইংগাম ইজ গুড, চুইংগামে কোনো কিছুই বেশি খাওয়া ভালো না, সবকিছু লিমিটেড। ভালো দিক আর খারাপ দিক কি রয়েছে? ভালো দিক, চুইংগামের মধ্যে যদি কোনো ফুড এনলার্জমেন্ট হয়ে থাকে বা কোনো যদি ফুড যদি আপনার দাঁতের ফাঁকের মধ্যে থাকে, সেটা চুইংগামে বেরিয়ে যায়। আর চুইংগাম খেতে পারেন, চুইংগাম খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, বাট সবকিছু লিমিটে, সবকিছু যা খান লিমিটে খান অনেকক্ষণ ধরে। আচ্ছা, অনেকের স্বভাব রয়েছে খাওয়া দাওয়ার পরেই ওই টুথপিক দিয়ে দাঁতকে অনেকক্ষণ ধরে মানে খুঁচিয়ে একটা ঘা বানানোর প্রবণতা রয়েছে অনেকের মধ্যে। এটা অনেকের কাছেই থাকে, রয়েছে যে দাঁতে কিছু ঢুকুক চাই না ঢুকুক, টুথপিক নিয়ে নড়াচড়া করতেই হবে। মানে এই হ্যাবিটগুলো কতটা গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিট? এটা মেন হয় যে দুটো দাঁতের মাঝখানে ফাঁকা, যেটাকে আমরা বলি ইন্টারডেন্টাল পকেট। তো ওখানে অনেকদিন টুথপিক ইউজ করার ফলে ওখানে খাবারগুলো, বিশেষ করে ফাইবার জাতীয় দ্রব্য যেমন মিট, ফিশ, তারপরে কিছু শাকসবজি ওখানে আটকে যায়। তো তার জন্য আমরা টুথপিক ইউজ করি, বা টুথপিক ইউজ করা ভালো না। ইউজ যদি করতে হয় ডেন্টাল ফ্লস ইউজ করুন, বা কোনো ডেন্টাল সুতো ইউজ করুন। বাট টুথপিক ইউজ করার ফলে আপনার আলসার হতে পারে, বা ওখানেও পকেট ইনফ্লামেশন হতে পারে, যার ফলে আপনার আরও ভবিষ্যতে সমস্যা হতে পারে। আচ্ছা, আর বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? বাচ্চাদের ক্ষেত্রে তো ব্রাশও ঠিক সেই সব টাইমে ব্রাশও ঠিকঠাক করে না, এবং ওরা টুথপিক নিয়েও খুব একটা কিছু করে। বাচ্চাদের কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাচ্চাদের তো ব্রাশ করানোই মুশকিল। হ্যাঁ, একদমই তাই, মানে ভীষণ ঝামেলার কারবার। হ্যাঁ, তো বাচ্চাদের ছোট বাচ্চাদের টুথপেস্ট পাওয়া যায় বিভিন্ন ধরনের মেডিসিন শপে, তো ওগুলো নিয়ে ইউজ করুন। বাট একটু যুদ্ধ করতে হবে বাচ্চাদের সাথে, নর্মালি হবে না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। সত্যিই তাই, কারণ এটা কিন্তু দাঁত নিয়ে প্রত্যেকটা বাচ্চা ভুগবে, এটা একটা কমন ব্যাপার। খুব কম সংখ্যক বাচ্চা রয়েছে যারা ভোগে কম দাঁত নিয়ে, কিন্তু আমরা যদি ভালোভাবে মেনটেন করি এবং দুবেলা যেটা ব্রাশের কথা বললেন ডাক্তারবাবু, সেটা যদি করাই, একটু ঝকমারি হবে, কিন্তু আমরা নিজেরাও যদি করি, আমাদের দেখে কিন্তু ওরা শিখবে। সব থেকে ভালো ব্যাপারগুলো, গুড হ্যাবিটসগুলো কিন্তু বাবা মাকে দেখে বাচ্চারা শিখে। তো সেটার মধ্যে থাকলে হয়তো আমরা সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো। আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সব প্রশ্ন আজকে করা গেল না, কিছু প্রশ্ন রয়ে গেল, তার জন্য আপনাকে ডিয়ার ডক্টরে আরও একদিন আসতে হবে। শিওর ম্যাম, আমি আসবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার। রাই বাংলা।